হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এটা আমাদের পঞ্চম পর্ব স্বাস্থ্য আলাপের। এই পর্বে আমি মেডিসিন সিরিজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম। আজকের বিষয় হবে ডায়াবেটিস। ডায়াবেটিসটা আমরা কয়েক অংশে আলাপ করব। আমি ডায়াবেটিসটা এই জন্য চুজ করলাম যে ডায়াবেটিসটা মোটামুটি এখন যেই 21st সেঞ্চুরির এই সময়টায় হু হু করে এর প্রকোপ বেড়ে যাচ্ছে। খুব চিন্তার বিষয় এটা, কারণ এটা কিন্তু কোনো দেশ জাতি বা কোনো একটা রেস এটার ব্যাপারে এটার কনফাইন না। এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই খুবই বেড়ে যাচ্ছে এবং এটার মূল কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের জীবন প্রণালীর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। সেজন্য মোটামুটি আমি ঠিক করলাম যে ডায়াবেটিস দিয়ে শুরু করা যাক। আর এটা যেহেতু আমাদের খাদ্য অভ্যাস এবং মূল আমাদের জীবনযাত্রার প্রণালীর সাথে জড়িত, সেজন্য আমি মনে করি এই ডিজিজটা প্রিভেন্টেবল, অলমোস্ট প্রিভেন্টেবল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রিভেন্ট করা সম্ভব না, তবে অধিকাংশ ক্ষেত্রে আমি মনে করি এটা প্রিভেন্টেবল। এবং যে জন্য আমি মনে করি আপনাদের সচেতনতাটা বাড়া উচিত এই সম্বন্ধে, আপনাদের এই সম্বন্ধে একটু শেখা উচিত। এই ডায়াবেটিস সম্বন্ধে শিখলে আপনারা হয়তো বুঝতে পারবেন কীভাবে এটার মোকাবেলা করা যায়, কীভাবে এটা কমানো যায় বা কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। এবং আমি যখন প্রতিরোধ বললাম, আসলে প্রতিরোধই করা যায় অধিকাংশ ক্ষেত্রেই আর কি। তো সেজন্য আমি এই সাবজেক্টটা চুজ করলাম আর কি। তো এখন ডায়াবেটিসটা কী? ডায়াবেটিসটা হলো সহজ কথায় যে আমাদের রক্তে সুগার, যেটাকে বলে গ্লুকোজ, যেটা মানে আমরা যখন শর্করা খাদ্য খাই তখন সেটা ভেঙে সুগার হয়ে যায়। তো গ্লুকোজটা হলো মেন সুগার এই হজমের পরে, ডাইজেশনের পরে। এই গ্লুকোজটা আমাদের ব্লাডে চলে যায়, ব্লাডের থেকে বিভিন্ন কোষে সরবরাহ হয়। এই যে সরবরাহ হয়, আমরা যা খাই সেখান থেকে গ্লুকোজ বাড়ে। এই গ্লুকোজটা কিন্তু একটা হরমোন দিয়ে এটা বিভিন্ন কোষে ঢোকে এবং হরমোনটার নাম হলো ইনসুলিন। এখন ইনসুলিনের কার্যক্ষমতা বা ইনসুলিনের পরিমাণ যদি বডিতে আমাদের কমে যায়, আস্তে আস্তে এই রক্তে এই গ্লুকোজটা জমতে থাকে। জমলে একটা পর্যায়ে এসে তখন এটা আর আমার বডি, মানে আমাদের শরীর আর এটাকে সামলাতে পারে না। তখন বিভিন্ন রকম উপসর্গ, বিভিন্ন রকম কমপ্লিকেশন, বিভিন্ন রকম ড্যামেজ শুরু হয়ে যায় আমাদের বডিতে। তো এটা হলো ডায়াবেটিস। এখন কেন হয় ডায়াবেটিস? ডায়াবেটিস কেন হয় বুঝতে আমাদের একটু কিছু খুব জটিল ব্যাপার। এটা কেন হয় আমরা সায়েন্টিস্টরা পুরোটা তো আমরা জানি না, বা মেডিকেল সায়েন্টিস্টরা তারাও পুরোটা আবিষ্কার করে উঠতে পারেনি। তবে নতুন নতুন অনেক তথ্য আসছে, নতুন নতুন অনেক রিসার্চ হচ্ছে। আমি চেষ্টা করব আমার এই ডায়াবেটিস সিরিজে যে কয়েকটা অংশে কথা বলবো, তাতে লেটেস্ট যেটা আধুনিক যেগুলো তথ্য উঠে আসছে বা যে কনসেপ্টটা উঠে আসছে, সেই জিনিসটা আপনাদেরকে একটু সহজভাবে বলার জন্য। তো ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস কেন হয় এমনি ভাবে বলা যায় সহজভাবে, যে এই যে ইনসুলিন যে আমাদের গ্লুকোজকে, এই সুগারটাকে যে বিভিন্ন কোষে ঢুকিয়ে দেয়, এটার জন্য একটা পরিবেশ দরকার। এই ইনসুলিনটা আসে হলো প্যানক্রিয়াস থেকে। একটা গ্ল্যান্ড আছে আমাদের, অগ্নাশয় বলে, এটা স্টমাকের নিচে একটা লম্বাটে একটা গ্ল্যান্ড, সেখান থেকে ইনসুলিনটা সিক্রেট হয় এবং সেই ইনসুলিনটা গ্লুকোজকে জড়িয়ে দেয়। এখন আমাদের ধারণা সবার যে মোটামুটি প্যানক্রিয়াসের জন্যই ইনসুলিন ডায়াবেটিস হয়, এটা একদিকে আমার মনে হয় যে এই ধারণাটা ঠিক না আর কি। কারণ প্যানক্রিয়াসটা শেষে গিয়ে অ্যাফেক্টেড হয়, তার আগে যেখান থেকে শুরু হয় সেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি পরে আসবো এটা নিয়ে, বিভিন্ন স্টেজিং কীভাবে ডায়াবেটিসের হয়। তো সেখানে ইনসুলিনের রিসেপ্টর যেগুলো থাকে, যেগুলো কাজ করতে পারে না, কোষের উপরে যে কেমিক্যালস থাকে যেটা ইনসুলিন কাজ করবে যার উপর, সেই জিনিসটার প্রবলেম হয়। তারপর সুগার জমতে থাকে, সুগার জমতে থাকলে তখন প্যানক্রিয়াসের উপর চাপ পড়ে। তো প্যানক্রিয়াস তখনই বেশি বেশি ইনসুলিন প্রডিউস করা শুরু করে সুগারকে ঢোকানোর জন্য। তো ওই করতে করতে প্যানক্রিয়াস একসময় ফেল করে, তখন তো আমাদের ইনসুলিনের দরকার হয়ে পড়ে। তার আগে পর্যন্ত আমরা ট্যাবলেট দিয়ে অনেক সময় ট্রিটমেন্ট করে থাকি। তো যাই হোক, সেদিকে আমরা না গিয়ে এখন আমরা আসা যাক যে ডায়াবেটিসটা কত রকম, কত প্রকারের আছে। আমাদের ডায়াবেটিসটা মোটামুটি মূলত ভাগ করা যায় টাইপ 1, টাইপ 2, যেটা আমরা সবাই জানি। টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটাই মোটামুটি 90 to 90%, মানে 90 থেকে 95% ডায়াবেটিস কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস। এটা সম্বন্ধে আমাদের ডায়াবেটিসের মূল বক্তব্য এটাকে ঘিরেই হবে। টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিস হয় বাচ্চাদের, হয় চাইল্ডহুড ডায়াবেটিস, যেটা সেখানে দেখা যায় যে বডিতে একটা ইমিউনিটি বলে, যেটা অটো ইমিউন অ্যান্টিবডিজ যেটা বলে। আপনারা পুরোটা বুঝবেন না হয়তো, কিন্তু অ্যান্টিবডি তো আপনারা বোঝেন যে কোনো
টিকা দিতে গেলে, ভ্যাকসিন দিতে গেলে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে যেই অ্যান্টিবডি তৈরি করে সেটাকে তো ভ্যাকসিন বলে। তো সেরকম একটা কনসেপ্ট যে এখানে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় বডিতে, সেটা মিস্টেকেনলি বা ওভার ড্রাইভে চলে গেলে বা বেশি হাইপার অ্যাক্টিভিটি হয়ে গেলে তখন প্যানক্রিয়াটিক সেলটাকে ড্যামেজ করতে পারে। তো বাচ্চাদের যেটা হয়, এই প্যানক্রিয়াটিক সেল ড্যামেজ, যেটা প্যানক্রিয়াটিক যেই কোষ থেকে ইনসুলিনটা বের হবে সেই কোষকে ড্যামেজ করে। তো সেখানে টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা মোটামুটি 5 থেকে 10% বা 5%-এর মতো, কিন্তু সমস্ত ডায়াবেটিসের প্রায় 5% হলো গিয়ে টাইপ 1 ডায়াবেটিস। তো এখন ডায়াবেটিস বাচ্চাদের হলে তো কিন্তু করার কিছু নাই, তাই না? বাচ্চাদেরও কিছু করার কিছু নাই, বাবা মার কিছু করার কিছু নাই, তবে আমরা ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা বলতে যাচ্ছি, এটা কেন হয়? এটা কিন্তু যে কারণে হয় সেটা কিন্তু আমরা অনেকটা এটাকে হেল্প করতে পারি। ডায়াবেটিসটা যাতে না হয় সেভাবে আমাদের অনেক কিছু সচেতনতা থাকলে আমরা অনেক কিছু করতে পারি। সেজন্য আমি টাইপ 2 ডায়াবেটিসটা নিয়েই বেশি কথা বলছি। টাইপ 2 ডায়াবেটিসটা শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো যে ইনসুলিন রিসেপ্টরের উপরে কাজ করতে পারবে না। ওই কোষগুলোতে যেই রিসেপ্টর থাকে যেটা ইনসুলিন কাজ করবে, গ্লুকোজকে ঢুকাবে ভেতরে, সেখানে রিসেপ্টরসের প্রবলেম থাকতে পারে, রিসেপ্টরের সিগন্যাল পাঠানোর প্রবলেম থাকতে পারে। আর এই দুই কারণে মোটামুটি দেখা গেল যে কাজ করছে না। আবার বডিতে আরেকটা ব্যাপার হয়, আমি বলেছি অনেক আগে, অল্প মাত্রার প্রদাহ, একটা মেটাফ্লামেশন যেটা বলে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো সেটা ইনফ্লামেশনটাও চলতে থাকে অনেক বছরে, এই রিসেপ্টরসগুলোর কাজ কিন্তু কমে যায়। রিসেপ্টরসের কাজ কমে গেলে কী হবে? রিসেপ্টরের কাজ কমে গেলে যে সুগারটাকে কোষের ভিতরে ঢুকাতে চেষ্টা করছে, গ্লুকোজকে আর কি, সেই গ্লুকোজ ঢুকতে পারে না, এবং ঢুকতে না পারলে সেটা আমাদের রক্তে জমা হতে থাকে। প্রথম দিকের ইনসুলিন রেজিস্ট্যান্স যেই পর্যায়টা আছে, সেই পর্যায়ে কিন্তু সুগারটা নর্মাল থাকে, কারণ বডি চেষ্টা করে, প্যানক্রিয়াস চেষ্টা করে বেশি বেশি ইনসুলিন প্রডিউস করে সুগারটাকে ভিতরে ঢোকাতে, তো মেনটেন করে রাখে। কিন্তু এক সময় আসে যখন গ্লুকোজটা রক্তে জমতে জমতে এক পর্যায়ে আসে, তখন আর বডি পারে না, তখন এই ব্লাড লেভেলটা বেড়ে যায়, তখন আমরা ডায়াবেটিস বলবো। তো এইভাবে আর কি ডায়াবেটিসের ডিজিজটা শুরু হয়। তবে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্যানক্রিয়াস দিয়ে শুরু হয় না। টাইপ 2 ডায়াবেটিস আমরা শুরু হচ্ছে কোথায়? যেখানে ইনসুলিন রিসেপ্টর বেশি কাজ করে, যেখানে হলো লিভার, আমাদের যকৃত, যেটা আমাদের মাসেলস, পা থেকে মাথা পর্যন্ত তো আমাদের মাসেলস প্রচুর আছে, মাসেলস আর ফ্যাটি টিস্যু, আমাদের যে যেটা চর্বি মানে টিস্যু যেটা আছে, ফ্যাটি টিস্যু। তো টাইপ 2 ডায়াবেটিসের জন্ম হয় কিন্তু ওই 3 জায়গার থেকে, এবং পরে আস্তে আস্তে আমি বুঝিয়ে বলবো যে কীভাবে ওই 3 জায়গা থেকে শুরু হয়। আর টাইপ 1 তো বুঝলেন শুরু হয় মোটামুটি প্যানক্রিয়াস থেকে। এখানে আরও একটা টাইপ ডায়াবেটিস বলে রাখা ভালো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। সেটা হয় গর্ভবতী মাদের হয়, এবং জেস্টেশনাল ডায়াবেটিসটা মোটামুটি কারণটা কিন্তু তৃতীয় একটা কারণ, ভিন্ন একটা কারণ। সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বা প্যানক্রিয়াটিক ফেলিয়ার খুব একটা কাজ করে না। জেস্টেশনাল ডায়াবেটিসের মূল কারণ হলো মা গর্ভবতী হলে যে প্ল্যাসেন্টা, বাবা মানে মা আর শিশুর মাঝখানে যে টিস্যুটা গড়ে ওঠে, প্ল্যাসেন্টা, সেখান থেকে অনেকগুলো হরমোন বের হয়। সেই হরমোনগুলো আমরা বলি কাউন্টার রেগুলেটরি হরমোনস, বা কাউন্টার মানে করে ইনসুলিনের ইফেক্টটা। তার মানে মায়ের যে ইনসুলিনটা আছে প্যানক্রিয়াস থেকে, সেটা তো আসছেই, কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারে না ঠিকমতো, কারণ মায়ের শরীরে তখন ওই প্ল্যাসেন্টা থেকে কতগুলো হরমোন বের হয়, সেই হরমোনগুলো ইনসুলিনকে কাজ করতে দেয় না। তা না দিলে কী হবে? ইনসুলিন কোষে ঢুকাতে পারবে না, মানে গ্লুকোজটা, সেই গ্লুকোজ জমা হতে থাকবে, তারপর একটা লেভেলে আসলে আমরা ডায়াবেটিস বলবো। এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। এই জেস্টেশনাল ডায়াবেটিসটা কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়ে রক্ত পরীক্ষা করতে হয়। সেটা হলো মায়ের যখন গর্ভবতীকালীন অবস্থায় 24 থেকে 28 সপ্তাহ পর্যন্ত এই এই ডায়াগনোসিসটা আমরা করে থাকি সাধারণত। সুতরাং মায়ের ব্লাডে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আমরা ব্লাডের সুগার দেখব। সেখানে যদি সেটা ডায়াবেটিকের পর্যায়ে চলে যায়, তখন সেটাকে আমি ডায়াবেটিস বলবো। এখানে একটা জিনিস বুঝতে হবে সবাইকে, যেহেতু জেস্টেশনাল ডায়াবেটিসটা শুরু হয় 24 সপ্তাহ থেকে, কারণ প্ল্যাসেন্টা থেকে তখন হরমোনগুলো তৈরি হতে হতে এমন একটা লেভেলে যায় যখন সেটা ইনসুলিনকে কাজ করতে দেয় না, সেজন্য এটা 24 সপ্তাহ থেকে শুরু হবে। সুতরাং কোনো মায়ের যদি
কনসেপশনের পরে, প্রেগনেন্ট হওয়ার পরপরই যদি সুগার বেড়ে যায়, তখন বুঝতে হবে হয় সেই মায়ের আগে ডায়াবেটিস ছিল বা প্রি ডায়াবেটিস ছিল, এখন হয়তো এটা আরও বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা জেস্টেশন ডায়াবেটিস বলবো না। সুতরাং জেস্টেশন ডায়াবেটিসটা সম্পূর্ণভাবে গর্ভাবস্থায় হবে এবং এটা গর্ভ অবস্থাটা চলে গেলে, যেমন জেস্টেশন ডায়াবেটিসটা কিন্তু সেরে যাবে ডেলিভারির পরে। সো বাচ্চা ডেলিভারির পরে গর্ভাবস্থা চলে গেলে তখন এই ডায়াবেটিসটা সেরে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা তো মোটামুটি একটা আন্দাজ একটা ব্রেন অবস্থা। এখন জেস্টেশনাল ডায়াবেটিসের সম্বন্ধে একটু বলে নেই, পরে আমি এটা আর বলবো না। জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষতিটা কী, জেস্টেশনাল ডায়াবেটিসটা কেন আমরা ট্রিটমেন্ট করব? জেস্টেশনাল ডায়াবেটিস এই জন্য ট্রিটমেন্ট করব যে এটার ইফেক্ট শিশু এবং মা দুইয়ের উপরে পড়তে পারে। মায়ের উপর তখন খুব একটা পড়বে না, তো কারণ আমি বলেছি যে ডেলিভারির পরে ডায়াবেটিসটা চলে যাবে, ডায়াবেটিস আর থাকবে না, ওই লেভেলে সুগারটা নর্মালাইজড হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে মায়ের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার রিস্কটা একটু বেশি থাকে। সেজন্য যার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে একবার, যে মহিলার, তাকে উচিত আমাদের ভবিষ্যতে বছরগুলোতে ফলো আপ করা ক্লোজলি, যাতে ডায়াবেটিস যদি হতে থাকে বা ডায়াবেটিস শুরু হয়, যাতে আমরা সেটা অ্যাড্রেস করতে পারি, আমরা ট্রিট করতে পারি। বাচ্চাদের উপর কী ইফেক্ট থাকে জেস্টেশনাল ডায়াবেটিস? ভালো কথা যে যেহেতু ডায়াবেটিস এই জিনিসটা জেস্টেশনাল ডায়াবেটিসটা 24 সপ্তাহের আগে হয় না, সুতরাং বাচ্চার কোনো জেনেটিক ডিফেক্ট, কনজেনিটাল ডিফেক্ট হবে না, সেটা একটা ভালো জিনিস। বিকজ আমরা জানি যে কয়েক সপ্তাহের মধ্যেই, কয়েক 2-3 মাসের মধ্যেই আমাদের বাচ্চাদের অর্গ্যানগুলো সব মোটামুটি ফর্ম হয়ে যায় এবং ফাংশনিং শুরু করে দেয়। সুতরাং জেস্টেশনাল ডায়াবেটিসে কনজেনিটাল ফিটাল ডিফেক্ট হয় না। কিন্তু কি হয়, হতে পারে বাচ্চা যখন জন্মাবে তখন দেখা গেল লার্জ ফর ডেথ হলো, মানে বয়স একটু ভারী হলো, ওজন বেশি হবে, সেটাকে মোটামুটি মানে একটু বড় সাইজের ম্যাক্রোসোমিয়া যেটাকে বলে, তো বড় একটু বাচ্চা হবে, ওজন বেশি হবে। নাম্বার 2 হতে পারে অনেক সময় বাচ্চাদের দেখা গেল যে সুগার কমে গেল, হাইপোগ্লাইসিমিয়া বলে যেটাকে। সেজন্য বাচ্চা, যেই মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস, সেই বাচ্চা যখন জন্মাবে তখন কিন্তু আমাদের তার সুগার লেভেলটা দেখতে হবে। অনেক সময় হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, তার সুগারটা কমে যেতে পারে হঠাৎ করে, সেটা একটা হতে পারে। এটা তো মোটামুটি বাচ্চাদের এটা। আর পরে দেখা যায় যে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমি আগে জানতাম না, খুব একটা রিসেন্টলি পড়লাম, যে যেই জেস্টেশনাল ডায়াবেটিসে দেখা হলো বাচ্চাদের, এই বাচ্চারা তখন হয়তো ঠিকঠাকই হলো, সব কিছু স্বাস্থ্য ঠিকঠাক হয়ে বের হলো, পরে অ্যাডাল্টহুডে যখন বড় হবে তখন এই বাচ্চাদের দুটো জিনিসের রিস্ক বেড়ে যায়। একটা হলে এই বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, আরেকটা হতে পারে যে এই বাচ্চাটা ওবিসিটি বা ওভারওয়েট হবে বেশি। তো এই দুটোর রিস্কও বেড়ে যায়। তাই তো গেল জেস্টেশনাল ডায়াবেটিস, তো সেখানেই মোটামুটি থাক। সেজন্য জেস্টেশনাল ডায়াবেটিসটা ট্রিটেবল এবং ট্রিট করতে হবে সাধারণত খাওয়া দাওয়ার মাধ্যমে, মায়ের একটু শরীরচর্চার মাধ্যমে। আর যদি ওষুধ দিতে হয় জেস্টেশনাল ডায়াবেটিসে, সেটা হবে ইনসুলিন, কারণ অন্যান্য ট্যাবলেট যেগুলো আসে সেগুলো বাচ্চার উপরে খারাপ ইফেক্ট করতে পারে। সেজন্য ইনসুলিনটা হলো ওষুধ ট্রিটমেন্ট। আচ্ছা, আমরা আবার ফিরে আসি যে এই টাইপিংটা বা কী ধরনের ডায়াবেটিস, তো আমি বললাম টাইপ 1, টাইপ 2 জেস্টেশনাল ডায়াবেটিস। এখানে আরও দুটো ডায়াবেটিসের টাইপ আছে যেটা একটু কম আলোচিত হয় এবং খুবই কম পোর্শন, লেস দেন ফিউ পার্সেন্ট, মনে হয় 2-3% হতে পারে, যদিও আমরা জানি না ওইটার প্রকোপ কতটুকু। অনেক সময় হয় কি যে মিসডায়াগনোসিস হয়, যেমন একটা অসুখ আছে যে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস বলে, LADA যেটাকে বলে। তো এই LADA যেটা লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস, এই অটোইমিউন ডায়াবেটিসটা কি? এটা টাইপ 1 ডায়াবেটিসটা কিন্তু অটোইমিউন ছিল, আমি আপনাদেরকে বলেছি যে অটোইমিউন অ্যান্টিবডিজ দিয়ে প্যানক্রিয়াটিক ড্যামেজ হয়। তো এই যে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্ট, তার মানে এটা অনেকটা বলা যায় যে টাইপ 1 ডায়াবেটিস বড়দের হলে আমরা LADA বলবো। এখানে একটা জিনিস বুঝতে হবে, LADA কিন্তু সম্পূর্ণভাবে টাইপ 1 না, এটা অনেকটা মিক্সড টাইপের ডায়াবেটিস। সেজন্য আগে একটু সুবিধার জন্য সায়েন্টিস্টরা একটা নাম দিয়েছিল টাইপ 1.5, মানে টাইপ 1 যেমন আছে টাইপ 2 আছে, এটা মাঝামাঝি 1.5। কারণ LADA যেটা, সেটার কিন্তু টাইপ 1-এর মতো কিছু ফিচার থাকবে, কিছু টাইপ 2-এর মতো ফিচার থাকবে।
এখানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিছু কাজ করবে, আবার ওখানে অটো অ্যান্টিবডিজও কাজ করবে। তো এই যে মিক্স টাইপের যেটা এই এলএডিএ, তো এটা প্রকোপ আগে ধরা যেত খুবই কম পার্সেন্ট ছিল। রিসেন্টলি কিছু কিছু স্টাডি দেখা যাচ্ছে এটা 10 to 15 আপ টু 20% অফ দ্য ডায়াবেটিস, যেটা সমস্ত ডায়াবেটিসের 10 থেকে 20%। যদিও আমার কাছে মনে হচ্ছে যে আমরা জানি না এখন পর্যন্ত, তবে আশঙ্কা করা হচ্ছে সেটা হতে পারে। সেখানে দেখা যাচ্ছে যে অটো অ্যান্টিবডিজ আর ইনসুলিন রেজিস্ট্যান্স এই দুটোই একসাথে কাজ করে। তো যাই হোক, পরে আবার হয়তো সময় মতো এটা আলাপ করবো, তবে এটা খুব একটা আমরা এখন নিয়ে মাথা ঘামাচ্ছি না। আরেকটা আছে যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং, তার মানে টাইপ 2 ডায়াবেটিস, যেটা সাধারণত বড়দের হয়। এখন দেখা যাচ্ছে এই টাইপ 2 ডায়াবেটিসটা অনেক সময় বাচ্চাদের হচ্ছে, টিনেজার্স, আর্লি অ্যাডোলেসেন্টস, 30 বছরের আগেই হচ্ছে। তো এটাকে বলে MODY, MOD, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। তো আমার মনে হচ্ছে, আমি যতটুকু পড়ে দেখলাম, যতটুকু রিসেন্ট পেপারসগুলো পড়ে দেখলাম, লিটারেচার পড়ে দেখলাম, আমাদের ফুড হ্যাবিট আর লাইফস্টাইলই কিন্তু আবার এই দুটো ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে LADA, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড অটোইমিউন দুটোই আছে। অটোইমিউনটা খুব আস্তে আস্তে হয় বলে এটা অনেক পরে ম্যানিফেস্ট হয়, কিন্তু সাথে আবার ইনসুলিন রেজিস্ট্যান্সটাও চলে আসে, সুতরাং এই মিক্সড হয় LADA যেটা হলো। আর MODY যেটা মোডি, সেটা কিন্তু একটা জেনেটিক সিঙ্গেল জিনের একটা মিউটেশন থেকে হয়, সিঙ্গেল নিউক্লিয়ার পেপটাইড যেটা বলে SNP। তো সেটা একটা জেনেটিক মিউটেশন থেকে হয়, একটা সিঙ্গেল অটোজোমাল ডমিনেন্ট, আমরা যারা ডাক্তার তারা বুঝি যে বাবা মার হলে 50% চান্স থেকে বাচ্চাদের হতে পারে, সেটা হলো MODY। কিন্তু সেখানেও আমার কেন জানি মনে হচ্ছে যে খাদ্য অভ্যাসটা তো অবশ্যই কারণ হয়, কারণ যে কোনো অসুখের কিন্তু একটা মনে রাখবেন জিনিস, যে জেনেটিক যেটা আসে, ইনহেরিটেন্স যেটা আসে, বাপ মার কাছ থেকে আমরা যে জিন পাই, হয়তো খারাপ জিন যেগুলো আছে, যে ডিজিজের জিনগুলো, সেগুলো আসলেই কিন্তু অসুখ হবে না। এটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটস, তারপরে এনভায়রনমেন্টাল, এইসব ফ্যাক্টর মিলেই কিন্তু একটা ডিজিজ হয়। তো যাই হোক, এই 4 টাইপের আমরা 5 রকম তাহলে ডায়াবেটিসের আমি কথা বললাম আপনাদের, টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল ডায়াবেটিস, LADA আর MODY। এখন আসা যাক আরেকটা ভাবে ক্লাসিফিকেশন করা যায়, বা আরেকটা স্টেজিং যেটা বলা যায়। আমি স্টেজিংটা সাধারণত আমরাও পড়িনি খুব একটা আমাদের মেডিকেল মানে লিটারেচারে, বা আমরা যখন ডাক্তারি পড়েছি। তো এই কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে এখন, যেখানে দেখলাম যে স্টেজিং একটা ডায়াবেটিসের স্টেজিং বলে একটা কথা আছে। এই জিনিসটা আমার এই জন্য ভালো লেগেছে যে এটাতে মোটামুটি আমি আপনাদেরকে বলতে পারবো, বুঝাতে পারবো, আপনারাও বুঝতে পারবেন যে এটা বুঝলে আপনারা এই রোগটাকে, ডায়াবেটিস রোগটাকে অনেকটা প্রতিরোধ করতে পারবেন, অনেকটা মানে কমিয়ে আনতে পারবেন, বা যে কোনো পর্যায়ে আপনি যদি থাকেন এই স্টেজিংয়ের, আপনি ভালোভাবে কমিয়ে আনতে পারবেন। আর আগেই তো বলেছি যে এটা আসলে এখন পৃথিবীতে যেভাবে যে হারে হচ্ছে, তার সাথে একটাই জিনিস রিলেটেড বা জড়িত, সেটা হলো আমাদের জীবনযাত্রা, আমাদের খাওয়া দাওয়ার প্রণালী, সেটি। তা আসা যাক এই স্টেজিংয়ে, ডায়াবেটিকের স্টেজিংটা কি? স্টেজিং হলো, ডায়াবেটিস কিন্তু 4টা স্টেজে হয়, এটা হঠাৎ করে কিন্তু হয় না। আগেও আমি বলেছি যে এটা কিন্তু আমাদের যে কোনো ক্রনিক ডিজিজগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে অনেক বছর বছর ধরে। তা আসা যাক ডায়াবেটিসের এই স্টেজিংটা নিয়ে, এটাই আমি এই পর্বে বলে শেষ করব, তারপর আমি পরবর্তী পর্বে অন্যান্য আলাপ করব। স্টেজিংটা হলো, ডায়াবেটিসের প্রথম স্টেজটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা মোটামুটি একটু আইডিয়া আপনাকে দিয়েছি আগে, যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হলো যে আমাদের শরীরে ইনসুলিন হরমোনটা আছে গ্লুকোজকে কোষের ভিতর ঢুকানোর জন্য, ব্লাড থেকে, ব্লাডের লেভেল যাতে একটা নির্দিষ্ট মাত্রায় মেনটেন করতে পারে। কিন্তু দেখা যায় যে ইনসুলিন আছে এবং ইনসুলিনের পরিমাণ হয়তো নর্মালের চেয়ে বেশি আছে, ঢুকাবার চেষ্টা করছে গ্লুকোজকে, কিন্তু ঢুকাতে পারছে না। তো কেন পারছে না? যে কোনো হরমোনই আমাদের শরীরে কাজ করে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, একটা রিসেপ্টরের মাধ্যমে, মানে রিসেপ্টর থাকতে হয়। প্রত্যেকটা কোষ আবরণের উপরে মাইক্রোস্কোপিক ছোট কেমিক্যালস থাকে, একটু কমপ্লেক্স কেমিক্যালস থাকে, মলিকিউলস থাকে, তারা রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টরের কাজ হলো যে ওই হরমোনটাকে রিসিভ করা, এবং রিসিভ করে তারপর ওদের আবার রিসেপ্টরের সব অ্যান্টেনাও থাকে আর কি, অ্যান্টেনা দিয়ে রিসিভ করে তারপর ওটাকে একটা কেমিক্যাল রিয়াকশান হয়ে ওই রিসেপ্টরটা তখন করবে কি, সুগারকে ভিতরে ঢুকতে দিবে। মানে এরকম আর কি, অনেকটা স্বতন্ত্র প্রহরীর মতো আর কি, যে গার্ডের মতো দাঁড়িয়ে থাকে রিসেপ্টরগুলো আমাদের
কোষে যাতে কোনো উল্টাপাল্টা জিনিস ঢুকতে না পারে, কোষটা যাতে ঠিকমতো ফাংশন করতে পারে, এই জন্য এই রিসেপ্টার্সগুলো যে কোষের উপরে আছে, এটাকে বলতে পারেন এগুলো সোলজার সব দাঁড়িয়ে আছে। এরা সব কে ঢুকবে ভিতরে, কি কে বাইরে যাবে, কে কাকে কতদিন ঢুকতে দেওয়া হবে, কতটুকু ঢুকতে দেওয়া হবে, এগুলো কিন্তু রিসেপ্টার সব ঠিক করে। তো কোনো কারণে এই রিসেপ্টাররা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা হবে। তার মানে ইনসুলিনকে ওরা প্রতিরোধ করছে সুগারকে ভিতরে ঢুকাবার ব্যাপারে, সেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইংরেজিতে বলে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স মানে এই সময়টা মোটামুটি কয়েক বছর ধরে চলতে থাকতে পারে। সে সময় সাধারণত দেখা যায় যে রিসেপ্টারগুলোর সংখ্যা কমে গেছে, বা রিসেপ্টারসগুলো ডিসফাংশনাল বা কাজ করছে না, বা দেখা গেলো রিসেপ্টারও কাজ করছে কিন্তু ভিতরে সিগন্যালিংয়ে প্রবলেম হচ্ছে, কোনো সিগন্যাল যাচ্ছে না ভিতরে। তখন হবে কি, গ্লুকোজ ঢুকতে পারবে না, সুগার ঢুকতে পারবে না, ব্লাডে জমা হবে। আচ্ছা, তারপরের স্টেজটা যেটা, এটাকে বলে প্রি ডায়াবেটিস। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স সময় দেখা যায় যে সেখানে সুগার লেভেল আমাদের নর্মাল থাকে। সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্স সময় আপনি বলতে পারেন যে আমি তো, আমার সুগার নর্মাল, তো আমি জানবো কীভাবে? তো সেটাতে আপনাকে এক্সকিউজ করা যায়, আপনাকে মাফ করে দেওয়া যায়, আপনার সচেতনতা তো থাকুক না থাকুক, কিন্তু একটা পর্যায়ে আসে তখন সুগার লেভেলটা নর্মাল থাকে না। তখন যখন আরও প্রবলেম শুরু হয়ে যায়, আমরা খেতে থাকি সুগার, ওদিক থেকে রিসেপ্টরও কাজ করছে না, আবার এদিক থেকে প্যানক্রিয়াসও চেষ্টা করছে প্রচুর ইনসুলিন সিক্রেশন করে এটাকে ঢুকাতে। যে এই যে একটা দ্বন্দ্ব চলছে এখন, রিসেপ্টার্সের দ্বন্দ্ব, আমরা খাচ্ছি আর প্যানক্রিয়াস চেষ্টা করছি ইনসুলিন বেশি বেশি প্রোডাকশন করে এটাকে ঠিক করতে। এই যে এই তিন লড়াইয়ের মধ্যে আমরা যদি বুঝে যাই জিনিসটা যে কী হবে, আমাদের কী করতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা প্রিভেন্টেবল, মানে এটা অনেকটা প্রতিরোধ করা যায়। প্রি ডায়াবেটিসে দেখা গেল যে সুগারের লেভেল একটু বেড়েছে, কিন্তু নর্মালের চেয়ে একটু বাড়ে, কিন্তু ডায়াবেটিক লেভেলে যায় না। তো এটাকে বলে প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের পূর্ববর্তী বছরগুলো। দেখা যায় যে প্রি ডায়াবেটিসটা প্রায় আজকাল দেখা যাচ্ছে যে 3 থেকে 6 বছর থাকতে পারে এই সময়টা। তো এখন একটা জিনিস দেখেন যে এই প্রথম দুইটা স্টেজ কিন্তু প্রিভেন্টেবল, এবং এখানে যদি আপনি সচেতন হন এবং আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করেন, বা আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু শরীরচর্চা করেন, একটু হাঁটাচলা করেন, খাওয়া দাওয়া কম করেন, চিনি কম খাবেন, এটা এই করে কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স যেই স্টেজটা কয়েক বছরের, আর প্রি ডায়াবেটিসের কয়েক বছরের রেজিস্ট্যান্স, কয়েক বছরের যেটা ডিউরেশন, যেটা এইখানে যদি আপনি মানে সচেতন হন এবং সচেষ্ট হন, তাহলে কিন্তু আপনার শরীরে আপনি টাইপ 2 ডায়াবেটিসটা প্রতিরোধ করতে পারবেন। এটাতে কোনো সন্দেহ নাই, এটা আমার কথা না, এটা মোটামুটি আজকাল সব কিছু পড়ে শুনে তাই মনে হচ্ছে যে এটা হবে। স্টেজিং, দুটো স্টেজ গেল। তারপরে যখন সুগারটা প্রি ডায়াবেটিস লেভেল ছাড়িয়ে যায়, তখন একটা মাত্রায় চলে আসে, তখন আমরা বলবো ডায়াবেটিস। এই মাত্রাটা কি? মাত্রাটা সাধারণত আমাদের এক এক সময় এক এক দেশে অনেক বছর ধরে এই মানে এটার এই ব্লাড সুগারটা কত হওয়া উচিত সেটা নিয়ে একটু বিতর্ক আছে। বিভিন্ন দেশ হয়তো তাদেরটা ফলো করবে, কিন্তু আমি যেটা বলবো সেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা আছে, আমেরিকান এন্ডোক্রাইন সোসাইটি, এখানে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আছে, আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ান আছে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, এদের গাইডলাইন্সটা আমি সন্দেহ ফলো করি এবং প্রোটোকলটা ফলো করি। তো এদের মতে মোটামুটি এখন সুগার লেভেলটা যখন আমাদের ব্লাডে 126 মিলিগ্রাম পারসেন্ট হয়, সেটা মোটামুটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা হবে 7 মিলিমোল। কারণ আমাদের যে মিলিগ্রামে যে আমেরিকাতে আমরা যেটা করি, এটাকে 18 দিয়ে ভাগ দিলে যেটা হয় মিলিমোল, সেটা বাংলাদেশে এবং অন্যান্য অনেক দেশেই করা হয়। তো আপনাদের দেশে তার মানে যদি আপনার সুগার লেভেলটা 7 মিলিমোলে গিয়ে পৌঁছায় এবং সেটা বা তার উপরে হয়, তা আমরা ডায়াবেটিস বলবো। এটা একটা পদ্ধতি, সেটা হলো ফাস্টিং ব্লাড সুগার বলে, যে আপনি 8 ঘন্টা কিছু না খাওয়া না খেয়ে ব্লাড টেস্ট করবেন। সেখানে পানি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 8 ঘন্টাতে। এটা গেল ফাস্টিং ব্লাড সুগার। এটা হলো একটা পদ্ধতি আমাদের ডায়াবেটিস ডায়াগনোসিস করা। মোটামুটি এতদিন কিন্তু এই ফাস্টিং ব্লাড সুগার ছাড়া ডায়াগনোসিস করা যেত না, কারণ আমাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে বলে দিত যে ফাস্টিং ব্লাড সুগার করতেই হবে। ফাস্টিং ব্লাড সুগার করা ছাড়া আর কীভাবে করা যায়? আরেকটা করা যায়, সেটা 2 আওয়ার্স OGTT বলে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আর কি। সেখানে সাধারণত আমি বাংলাদেশে যতটুকু দেখেছি, এটা প্রেগনেন্ট লেডিদের করা হয় সাধারণত। এখানেও প্রেগনেন্ট লেডিদের হয়তো করা হয়, কিন্তু
ওইটা ছাড়া এখন অন্যান্য ওই ফাস্টিং ব্লাড সুগার বা হিমোগ্লোবিন A1C দিয়ে আমরা ডায়াগনোসিস করছি। তবে ফাস্টিং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কি, সেটা হলো 75 গ্রাম গ্লুকোজ লোড একটা খাওয়া দিবে আপনাকে, সেখানে 75 গ্রাম গ্লুকোজের ইকুইভ্যালেন্ট এনার্জি থাকতে হবে। সেটা খাওয়ার পরে জাস্ট খাওয়ার আগে, খাওয়ার 1 ঘন্টা পরে, খাওয়ার 2 ঘন্টা পর সুগারটা দেখা হয়। এই সুগারটা যদি দেখা যায় যে 200 মিলিগ্রাম মানে 200 মিলিগ্রাম পার্সেন্ট হলো, বা সেটার আপনাদের মিলিমোলে হবে প্রায় 11.1 মিলিমোল, সেটা যদি 2 ঘন্টা পর হয় সেটাকে বলা হবে ডায়াবেটিস বলা হবে। আর আরেকটা পদ্ধতি আছে যে র্যান্ডম ব্লাড সুগার বলে। র্যান্ডম ব্লাড সুগারটা কি? র্যান্ডম ব্লাড সুগার হলো যে 24 ঘন্টা যে কোনো সময়, সকাল বিকাল রাত, খাওয়ার আগে খাওয়ার পরে যে কোনো সময় হতে পারে এটার আমরা ব্লাড সুগারটা চেক করি। তো এখানে ব্লাড সুগার চেক করে যদি দেখা যায় যে 200 উপরে গেল বা 11.1 মিলিমোলের উপরে গেল বা সেই লেভেলে আসলো, তখনও আমরা ডায়াবেটিস বলতে পারবো। তবে র্যান্ডম ব্লাড সুগারের সাথে যেহেতু খাওয়ারের সম্পর্ক নাই, সেই জন্য সেটার সাথে আরও 2টো কন্ডিশন থাকতে হবে। যে কোনো একটা কন্ডিশন থাকলে তখন আমরা ডায়াবেটিস বলবো। সেটা কী কন্ডিশন? যদি দেখা যায় র্যান্ডম ব্লাড সুগারের সাথে পেশেন্টটা ভর্তি হয়েছে হসপিটালে কোনো ক্রাইসিস নিয়ে, ডায়াবেটিক ক্রাইসিস যেটা হয়, ডায়াবেটিক হাইপারসমোলার ক্রাইসিস বলি আমরা, বা ডায়াবেটিক কিটোএসিডোসিস বলি, যে কোনো একটা ক্রাইসিস নিয়ে যদি ভর্তি হয় এবং সেখানে যদি র্যান্ডম সুগার, কারণ হসপিটালে ভর্তি হলো তো ফাস্টিং 8 ঘন্টা ফাস্টিং কে করবে, কখন করা হবে, তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে কোনো সময় যদি ব্লাড সুগারটা 200 পৌঁছায় তাহলে আমরা ডায়াগনোস করতে পারবো। কারণ এখানে তো অলরেডি ক্রাইসিসটা চলছে, সো এটা ডায়াবেটিসের একটা প্রমাণ, এভিডেন্স, সেজন্য সেটা দিয়ে করা যায়। আর একটা করা যায় র্যান্ডম ব্লাড সুগারের সাথে যদি আপনার সব সিমটমগুলো থাকে, ডায়াবেটিসের টিপিক্যাল সিমটম যেগুলো আমরা বলি সেগুলো যদি থাকে, তো টিপিক্যাল সিমটমগুলো কী হয়, যে সুগার বেশি হয়ে গেলে আমরা করি কি, আমাদের রক্তে সুগার বেশি হয়ে গেলে সেটা পেশাবের সাথে, ইউরিনের সাথে চলে যায়, তখন পেশাব বেশি হয়, পলিইউরিয়া বলে। আমাদের তৃষ্ণা লাগবে, সেটাকে বলে পলিডিপসিয়া বলে, আমরা পানি বেশি বেশি খাবো। আরেকটা হবে যে সুগারটা কোষের ভিতরে ঢুকছে না, বাইরেও ইনসুলিন আছে, আমাদের ক্ষুধা বাড়িয়ে দিবে, ক্ষুধা বাড়িয়ে দিলে আমরা পলিফেজিয়া বলি এটা। তো এইটা, বা অনেক সময় হতে পারে যে আপনার জেনারেলাইজড উইকনেস, মাসেল খুব উইক হয়ে যাচ্ছে, ফ্যাটিক হয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে আপনার। বা আরেকটা হতে পারে যে আমাদের বডিতে ইনফেকশানটা বেড়ে যাচ্ছে, ইনফেকশানের মাত্রা বেড়ে যাচ্ছে, বা ঘন ঘন ইনফেকশান হচ্ছে, বা কোনো ইনফেকশান হলে সেটা সারছে না সহজে, বা কোথাও কাটা ছেঁড়া হলে দেখা গেল যে ঘাটা শুকাচ্ছে না, কিংবা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশান হতে পারে, ভ্যাজিনাল ইনফেকশান, ফাঙ্গাল ইনফেকশান, ক্যান্ডিডাল ইনফেকশানস হচ্ছে ঘন ঘন, সেটা সারছে না। তো সেই সব মোটামুটি কতগুলো ক্ষেত্রে এগুলো তো সিমটম হলো ডায়াবেটিসের। সেটার সাথে যদি র্যান্ডম ব্লাড সুগার 200 হয় তাহলে আমরা সেটা তো ডায়াগনোসিস করতে পারবো। এই 4টা আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারবো এভাবে। আর আমরা তো টাইপ কয়েকজনের কথা বলতে, টাইপ কয়েকটার কথা বললাম, আর স্টেজিংও আপনাকে বললাম। তো স্টেজিংয়ের কিন্তু এই 2টা স্টেজিংয়ে আপনাদের কিন্তু সব কিছু করণীয় আছে, এবং এটা করলে ডায়াবেটিসটা আপনি প্রিভেন্ট করতে পারবেন। ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় ব্লাড সুগার নর্মাল থাকে, কিন্তু সেটা কিন্তু আপনার যদি বংশে থাকে ডায়াবেটিস, আপনার যদি ওজন বেড়ে যাচ্ছে, আপনার খাদ্য অভ্যাস ভালো না, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু শরীরে হচ্ছে। সুতরাং এক্সকিউজ না যে আমি তো জানি না কিছু, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হবে তখন। তো সেটাই হলো গিয়ে কিন্তু সবচেয়ে ভালো সময়। তারপরের ভালো সময় হলো প্রি ডায়াবেটিসের সময়, যে আপনার প্রি ডায়াবেটিসের সময় আপনি সচেষ্ট হলেন, খাওয়া কমালেন, এক্সারসাইজ করলেন, তারপর পারপার্শ্বিক অবস্থা, ঘুম ঠিক করলেন। তো এইসব করলে মোটামুটি প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসটা ঠেকানো যাবে। সুতরাং এই স্টেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর ডায়াবেটিস হয়ে গেলে তখন কী করবেন, তখনও কিন্তু এই জিনিসগুলো কাজে আসতে হবে। আপনার মনে রাখবেন একটা জিনিস, যে ডায়াবেটিসে কিন্তু আমি আমার অভিজ্ঞতা যতটাই দেখলাম, যে ডায়াবেটিসে কিন্তু ট্যাবলেট দিয়ে অসুখটা ঠিকমতো কন্ট্রোল করা যাবে না। এখানে আমরা অনেকে করি, অনেক রোগী আছে খুবই রেজিস্ট্যান্ট, কথা শুনতে চায় না, তারা বলে না আমাকে ওষুধ দাও। আমি সাধারণত আমার সাধ্যমতো চেষ্টা করি ওদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে, এবং 100 জনের মধ্যে প্রায় 98-99 আমার পেশেন্ট কিন্তু আলটিমেটলি আমার কথা শোনে এবং চেঞ্জ হয়। 1-2 কিন্তু থাকে আউটলায়ার, তারা কথাই শোনে না, তারা বলে যে আমাকে আরও ওষুধ দাও, ইনসুলিন দাও। তারপর এখন তো আবার নতুন এই যে ওজন কমানোর ওষুধ যেটা এসেছে ডায়াবেটিসের সাথে, সেমাগ্লুটেড যেটা বলে, ওজেম্পিক, উইগোবি, এখানে অনেক ধরনের আছে, এরাও যাচ্ছে। তো এগুলো আমার মনে হয় যে খুবই একটা ভুয়া একটা কনসেপ্ট আর কি, যে মানুষ নিজের পার্সোনাল লাইফস্টাইল, ফুড হ্যাবিটস এগুলো না চেঞ্জ করে
ট্যাবলেটস ইনসুলিন ইঞ্জেকশনে যাওয়া, এটা আমার মনে হয় খুবই বোকামির কাজ আর কি। তো আর তাছাড়া এগুলো তো দামও বেশি, অনেক প্রচণ্ড দাম, সেটার জন্য ঠিক না, দামের চেয়ে বেশি যে এটা তো সাইড ইফেক্ট থাকতে পারে। আর আপনি যদি এগুলো ওষুধ ছেড়ে দেন পরে আবার তো ডায়াবেটিস আপনার চলে আসতেছে। সুতরাং আপনি যদি আপনার খাদ্য অভ্যাস ওগুলো চেঞ্জ করতে পারেন, সেটা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে এবং আপনি লাইফটা এনজয় করতে পারবেন, আপনার কমপ্লিকেশন ডায়াবেটিসে কম হবে। তো যাই হোক, আজকে এইটা বলেই আমি শেষ করছি। এর পরবর্তী অংশে আমি প্রি ডায়াবেটিসটাকে নিয়ে একটু বেশি কথা বলবো। প্রি ডায়াবেটিসটা সম্বন্ধে আরও আমার কিছু বলার আছে এবং আমি নাম্বারসগুলো আর একটু ঠিকমতো আমরা সাজিয়ে বলবো ডায়াবেটিসের ব্যাপারে, আর প্রি ডায়াবেটিস নিয়ে কথা হবে। তো পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, নিজের খেয়াল করবেন, পরিবারের খেয়াল করবেন, আবার কথা হবে।